চাইল্ড অ্যাবিউজ মানে শিশু নির্যাতন। যখন কোনো শিশুর উপর শারীরিকভাবে বা মানসিকভাবে নির্যাতন করা হয় তখন তাকে শিশু নির্যাতন বলে। আর এটা একটা গুরুতর অপরাধ। এরকম কেসে শারীরিক কোনো ক্ষত হলে তা আমরা দেখতে পাই, কিন্তু বাচ্চাদের মনে হওয়া মানসিক ক্ষতকে আমরা দেখতে পাই না। আর এই মানসিক ক্ষতই ধীরে ধীরে দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়। আর এই ক্ষত এতটাই গভীর হয় যে একে সহন করা শিশুটি সারা জীবন ভুলতে পারে না। কতবার আমি তোকে বলেছি ঠিক করে হোমওয়ার্ক কর, বলেছি কিনা? রোজ নতুন অজুহাত। হ্যাঁ, যাও দিকে যা, যা, চল। এই তোর খাতা দেখা, দেখা। সাবধানে, হুটোপাটি করো না, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, তাড়াহুড়ো করবে না, ঠেলবে না, যাও আস্তে আস্তে যাও। হ্যাঁ, এই তো লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, তাড়াহুড়ো করো না। এত চাপ দিচ্ছেন শোনো, হেডমিস্ট্রেস। দে দে আমাকে দে দে। হ্যাঁ ঠিক চলে। আছে। আরে বাপরে কত ভারী! হ্যাঁ, কি করে তুলিস তো? টিফিন টিফিন খেয়েছিস নাকি? ফেলবো, এর মধ্যে হ্যাঁ? কি করে ফেলবো? চল নেই। বাড়ি যাই। আরে কি করছো তুমি? দাও দাও, আমি সেলাই করে নিচ্ছি বোতামটা। দাও দাও। আরে কোনো কাজ করার দরকার নেই তোমার। আরে একটা বোতাম আটকে দিতে আমার কোনো কষ্ট হবে না। এই নাও। আরে শোনায় না, কিছু চাই বাবু? আরে ওর কিছু চাই না, ও কিছু নিয়ে এসেছে আমাদের জন্য। দাও। কে নিয়ে এসেছে? হ্যাঁ, এই দেখো, এই হলুদ, এই হচ্ছে কেশর। বৌদি বলেছে হলুদ আর কেশর খেলে না বাচ্চা ফর্সা হয়। ধ্যাৎ, তুমিও না। আচ্ছা বাবা শোন, হ্যাঁ কোথায় যাচ্ছিস? খানিক্ষণ সোনুর সাথে খেলে নে, ততক্ষণ আমি খাবার তৈরি করছি, খাবার খেয়ে যা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তোমরা সবাই খাবার খেয়ে নিও, আমি একটু পায়চারি করে আসি। আর তাছাড়াও 2 মাস পরে তো আমাকে ছুটোছুটি করানোর লোক চলেই আসবে। সাবধানে যেও, ঠিক আছে? হুম। সব ঠিক আছে তো মাসি? ঠিক? আরে বাচ্চা একদম ঠিক আছে, তোমরা একদম চিন্তা করো না, কিচ্ছু চিন্তা করতে হবে না তোমাদের। কিরে ভাই, আজ লিট্টি চোখার ব্যবস্থা কর এই খুশিতে। সুনীল দাদা, কাকা হবে তুমি, আর লিট্টি চোখা খাওয়াবো আমি। খুব চালাক হয়ে গেছিস তুই আজকাল। কোনো ব্যাপার না, তোরা সব আজকে রাতে আমার বাড়িতে চলে আয়, লিট্টি চোখার সঙ্গে এই খুশিতে তোকে আলুর তরকারিও খাওয়াবো। কি বলো মাসি? বাবা কঞ্জুস তাতে কি হয়েছে, কাকা তো দিলদার। কি বলিস? হ্যাঁ, বাচ্চারা, ইনি প্রেরণা ম্যাডাম আর ইনি রেণুকা ম্যাডাম। তোমরা এনাদের গুড মর্নিং বলেছো? গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। গুড মর্নিং। বাচ্চারা, আজ আমি তোমাদের এটা বলতে এসেছি যে তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কি করে থাকতে হবে, ঠিক আছে? তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গেলে তোমাদের কি করতে হবে? সবার আগে সকাল সকাল উঠে স্নান সেরে নিতে হবে। আর হ্যাঁ, ঘুম থেকে ওঠার পর আর শুতে যাওয়ার আগে কি করা উচিত বলো বলো বলো? Yes, ব্রাশ করা উচিত। তো আজ আমি এটা চেক করব যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরিচ্ছন্ন কে, আর যাকে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরিচ্ছন্ন দেখব সে পাবে প্রাইজ। হ্যাঁ, তুমি ওদিকে যাও, ওনার কাছে। হ্যাঁ বাবু তোমার কি নাম? কি হয়েছে? কি হয়েছে তোমার? বাবু তোমার কোথাও ব্যথা আছে? ডক্টর, একটু ওইদিকে ঘুরে যাও।
সোনুর শরীরে যে আঘাতের চিহ্ন ছিল তার প্রভাব শুধু শারীরিকভাবেই নয় বরং মানসিকভাবেও হয়েছিল, আর এটাই প্রথমবার ছিল যে কেউ সোনুর আঘাতটা দেখতে পেয়েছিল। ভারতীয় জনগণনা 2011 অনুযায়ী আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় 71%ই 14 বছরের কম বয়সী ছেলে মেয়ে। আমরা যদি সাম্প্রতিক কালে করা সার্ভেকে ধরেই নিই তাহলে ভারতের প্রায় 70% বাচ্চাই কোনো না কোনো দিন নির্যাতনের শিকার হয়েছে। আর এর মধ্যে যত সংখ্যক বাচ্চার বিষয়ে আমরা স্পষ্টভাবে জানতে পেরেছি তার সংখ্যা খুবই কম। সবচেয়ে বড় প্রশ্ন হলো যা ঘটছে তার জন্য দায়ী কে? যারা এসব করছে নাকি আমরা, যারা বাচ্চাদের সমস্যাগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি? আপনাদের সবার কাছে এটাই অনুরোধ, যদি আপনাদের আশেপাশের কোনো বাচ্চাকে চাইল্ড অ্যাবিউজের শিকার হতে দেখেন আপনারা, তাহলে দেরি করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব পুলিশকে বা কোনো এনজিওকে জানান। আপনার এই একটা পদক্ষেপ একটি ছোট্ট শিশুর জীবন বাঁচাতে পারে। এখানেই সোনুর কেসে এখনো এর উত্তর পাওয়া বাকি ছিল যে সোনুর সঙ্গে এইসব কে করছিল আর কেন। সোনু, এই দেখো তোমার জন্য চকলেট, এই নাও। আচ্ছা শোনো, আমরা একটা গেম খেলি, তুমি খেলবে আমার সাথে? এসো। দেখো গেমটা হলো যে এই কার্ডগুলো দেখে তোমাকে বলতে হবে এরা কি করছে, ঠিক আছে? বলো, এ কি করছে? সুইমিং। আরে ফুটবল খেলছে। আরে ঝগড়া করছে। এ সোনু, তুমি এই লোকটাকে চেনো তাই না? না 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 না। সোনু, সোনু, কি হয়েছে বাবা? তুমি ঠিক আছো সোনু? সোনু দেখো, ভয় পেও না, আমি আছি তো তোমার সঙ্গে। তুমি জানো তাই না এই লোকটা কে? তুমি আমাকে বলবে তো তার কথা? হ্যাঁ সোনু, সোনু। আচ্ছা প্রেরণা দেবী, আপনি কি করে নিশ্চিত হচ্ছেন যে বাচ্চাটিকে মারা হয়েছে, সেটাও জেনে বুঝে? আরে বাচ্চা ছেলে, নিজেদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে? না স্যার, আমি এটা জানার জন্য ওর সাইকোলজিক্যাল টেস্ট করেছি। আমি ওকে অনেকগুলো ছবি দেখাই, কিন্তু তার মধ্যে একটা ছবি যাতে একটা লোক একটা বাচ্চাকে মারছে, সেটা দেখে ও সাংঘাতিক ভয় পেয়ে গেল। হায় ভগবান, গোটা বাড়িটাকে পুরো লন্ডভন্ড করে রাখিস তুই। হ্যাঁ, এক জায়গায় চুপচাপ বসে থাকতে পারিস না নাকি? হ্যাঁ, 100টা শয়তান মরে তবে তোর জন্ম হয়েছে, তাই না রে? সোনুর গায়ে কিছু দাগ দেখেছি। ওই দাগগুলো দেখে মনে হচ্ছে কেউ ওকে খুব খারাপভাবে মেরেছে। ওর বয়স মাত্র 7 বছর। ওকে স্নান করানোর সময়, ওকে জামা কাপড় পরানোর সময় সেই দাগ কি আপনাদের চোখে কখনো পড়েনি? দাগ তো আমি দেখেছি, কিন্তু আমি ভেবেছিলাম যে বাচ্চাদের সাথে তো এসব হতেই থাকে। স্কুলে কারোর সঙ্গে ঝগড়া টগড়া করেছে হয়তো। সোনু বাবা, তুমি ভেতরে যাও, আমাদের কিছু কথা বলতে হবে। আর হ্যাঁ, তুমি তোমার স্কুলের হোমওয়ার্ক করে নিও, ঠিক আছে? যাও। বনমালী বাবু, আমি আপনার কথা বুঝতে পারলাম না। হতে পারে বাচ্চাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে, অথচ আপনি একবারও ঘরের বাইরে এসে জানার চেষ্টা করেননি যে ব্যাপারটা কি হয়েছে। কিন্তু ব্যাপারটা এমন নয় তো যে সমস্ত ঘটনাটাই ঘরের ভেতরে, ঘরের বাইরের কিছু নয়? স্যার, এ আপনি কি বলছেন?
হ্যাঁ, রাগের মাথায় কখনো কখনো আমি বুকে টোকে দিই ওকে, আর বড় জোর কানটা মুলে দিই। এভাবে মারবো নাকি থরি? বাবা আমি ওর, কসাই তো নই। বাচ্চাকে কিভাবে আদর যত্ন করতে হয়, কিভাবে শাসন করতে হয় সেসব আমি জানি স্যার। তাহলে ওই কসাইয়ের খোঁজ করো না যে তোমার বাচ্চার এমন অবস্থা করেছে। সাহেব, আমি 8 মাসের পোয়াতি, আর ওর থেকে ভালো আমার দিকে আর কেউ খেয়াল রাখতে পারবে না। বাড়ির একটাও কাজ আমাকে করতে দেয় না সাহেব, সব নিজেই করে, রোজগারও করে সাহেব। এই চক্করে আমরা সোনুর দিকে খুব একটা নজর দিতে পারি না সাহেব। স্যার, আমার খুব মনে হচ্ছে যে স্কুলেই কিছু একটা হয়েছে। কারোর সঙ্গে ঝগড়া নয়তো স্কুল মাস্টারই মেরেছে ওকে। আমি এখনই খোঁজ নিয়ে আসছি স্যার। না, আপনি এখন কিছুই করবেন না। সোনু খুব ভয় পেয়েছে, আপনি জিজ্ঞেস করাতে ও আরো বেশি ভয় না পেয়ে যায়। তাহলে আমি কি করব? আপনি কিছুই করবেন না, যেটা করার সেটা আমরাই করব। এইরকম হবে হোমওয়ার্ক, এইরকম হবে ক্লাসের বাইরে গিয়ে নীল ডাউন হ, আর যতক্ষণ না আমি বলবো ততক্ষণ ওখান থেকে নড়বি না। চল যা। সরি স্যার। সোনু, হোমওয়ার্ক দেখা। স্যার, আমরা এরকম ভাবে কোনো বাচ্চাকেই মারধর করি না। তাহলে ম্যাডাম, বাচ্চাটি কি নিজে থেকেই এই দাগ বানিয়েছে? স্যার, বাচ্চাদের শোধরানোর জন্য এইটুকু স্ট্রিক্ট আমাদের হতে হয়। তার মানে এই নয় যে আমরা বাচ্চাদের সাথে এমনটা করব। আচ্ছা, বাচ্চাদের শোধরানোর জন্য আপনি কি কি করে থাকেন? স্যার, বেশিরভাগ সময় আমরা ক্লাসের বাইরে বার করে দিই, এর বেশি নয়। ব্যাপারটা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেলে বাবা মাকে ডেকে বিষয়টা বুঝিয়ে দিই, কিন্তু বাচ্চাদের এইরকম ভাবে মারধর করি না স্যার। বাচ্চারা, একটা কথা বলো, তোমাদের কি তোমাদের টিচার কখনো পানিশ করেন? ইয়েস ম্যাডাম, কখনো কখনো মুরগি বানিয়ে রেখে দেয়, কান ধরে উঠবোস করায়, পা খুব যন্ত্রণা করে। বাবা, তোমাদের টিচার কখনো মারেন কি? যদি আমি বলি তাহলে উনি আবার মারবেন। বাবু, কেউ তোমাকে মারবে না, আমরা আছি তো এখানে। এবার বলো তো, কে কে তোমাকে মারে? কখনো কখনো শুক্লা স্যার প্রচন্ড মারে। আচ্ছা, শুক্লা স্যার সোনুকেও মেরেছিলেন? হ্যাঁ, উনি সোনুকেও মেরেছিলেন। মিস্টার শুক্লা, আপনি বাচ্চাদের অনেকবার মুরগি বানিয়েছেন, এবার আমাদের সাথে থানায় চলুন, আমরাও অনেক কিছু বানাই ওখানে লোকদের। দেখুন স্যার, আমি কিচ্ছু করিনি। বাচ্চাদের শোধরানোর জন্য আমাদের এরকম কিছু করতেই হয়। যেমন চাবুকের ভয়ে ঘোড়া দৌড়য়, তেমনি ওই বেতের ভয়ে বাচ্চারাও শুধরে যায়। মিস্টার শুক্লা, ওরা ছোট ছোট বাচ্চা, গাধা গরু কুকুরদের মতন ওরা নয়। আপনি যেটা করেছেন তার জন্য প্রত্যেকটা সাজাই কম। লকআপে তো আপনাকে এই অনুভূতিটা আমরা বুঝিয়েই দেব যে মারের ভয়টা কি ধরনের হতে পারে। নিয়ে চলো একে। স্যার, কর্পোরাল পানিশমেন্ট মানে শারীরিক দণ্ড। এটা আমাদের দেশে খুব বড় একটা সমস্যা। ভারত সরকার কিন্তু এর উপরে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করেছে, কিন্তু তবুও প্রতিদিন স্কুলগুলোতে শাস্তির নামে বাচ্চাদের সঙ্গে ঘটা মারপিটের ঘটনা সামনে এসেই যায়। সেই জন্য মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট কিছু গাইডলাইন্স বানিয়েছে, যা অনুসারে যদি কোনো শিক্ষক সেই গাইডলাইন না মানেন তাহলে তার 1 বছরের জেল আর 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এমনকি যদি কোনো শিক্ষক এই গাইডলাইন একাধিকবার অমান্য করেন তাহলে তার 3 বছর পর্যন্ত জেল আর জরিমানা দুটোই হতে পারে। এছাড়াও সেই শিক্ষকের প্রমোশন আর ইনক্রিমেন্ট অর্থাৎ বেতন বৃদ্ধিও আটকে যেতে পারে। সেই জন্য স্কুল ম্যানেজমেন্টের কাছে এটা অনিবার্য যাতে তারা এই সব বিষয়গুলো সম্পূর্ণভাবে খেয়াল রাখে। সোনুর কেসে তার টিচার নারায়ণ শুক্লাও শারীরিক শাস্তির উপরেই বিশ্বাস রাখতেন, কিন্তু সেই কি সোনুর শারীরিক আঘাতের আসল কারণ ছিল? সোনু, বাবা দেখো, এতে যে লোকটাকে দেখছো সে তোমাদের শুক্লা স্যার, তাই না? না? আচ্ছা বাবা, তাহলে একে তুমি একে চেনো, তাই না? সোনু, সোনু, কি হয়েছে বাবা?
সোনু, কি হলো তোমার? সোনু, বসো, চুপ করে বসো। বাবা তুমি ঠিক আছো? এর মানে সোনুকে যে মারে সে অন্য কেউ হবে। তাহলে সেই মানুষটা কে? খুব ভালো কাজ করেছিস তুই মাস্টারকে জেলে পাঠিয়ে। কি হয়েছে, এত চুপ করে রয়েছিস কেন? মাস্টারকে তো নিয়ে গেছে, কিন্তু এর দারোগা স্যার বলছিলেন যে সোনুর সাথে এইসব নাকি অন্য কেউ করছে। হ্যাঁ, তো সোনুকে একবার জিজ্ঞেস কর না ভালো করে যে ওর সঙ্গে এসব কে করছে। আমার মনে হয় মাস্টারের ভয়তেই চুপ করে রয়েছে। ও ভয় পেয়ে আছে, ঠিক করে খাওয়া দাওয়া করছে না। বনমালী বাবু, আমি আপনার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওখানে তালা ঝোলানো আছে। তারপর একজন বলল আপনি এখানে সবজি বিক্রি করেন, তাই আমরা এখানে চলে এসেছি। আগে হ্যাঁ, আসলে আমার বউ সোনু বেরিয়ে যাবার পর একটু ঘুরতে বেরোয়। বলুন না কি হয়েছে, কিছু জানতে পেরেছেন? এখনো কিছু জানা যায়নি বটে, কিন্তু আমাদের মনে হয় এই কাজটা আপনার কোনো আত্মীয় বা প্রতিবেশী করে থাকতে পারে। আপনি কাউকে সন্দেহ করেন? আরে প্রতিবেশী বা আত্মীয়দের কাজ নয়, এটা ওই মাস্টারেরই কাজ। আর ওর ভয়তেই আমাদের সোনু কিচ্ছু বলতে চাইছে না। আর মাস্টারকে যখন পেয়ে গেছেন তিলকে তাল বানাচ্ছেন কেন? এ বনমালী, আমার ঠেলাটা একটু দেখবি? আমি ওই বাড়িতে বাটখারা ভুলে গেছি, নিয়ে আসছি। কি হলো? কি খুঁজছো? আরে এসব জিজ্ঞেস করিস না, কি খুঁজছো কি খুঁজছো। খোঁজার আগে কি তোকে রামায়ণ শোনাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাকে কেন বলবে? নিয়ে আসো না আরেকজনকে, তাকে এসে মনের কথা সব খুলে বলো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসবো আমি। আরে হ্যাঁ, তুইও তো যাও। চিন্তা করিস না, তুই যা হ্যাঁ। এখান থেকে। এখন আমার মাথা খাস না, যা এখান থেকে। আরে তোমার সাথে কে কথা বলতে মাথার চায়? উপর দাঁড়িয়ে থাকিস না, যা এখান থেকে। আরে কি হয়েছে? তুই কেন কাঁদছিস? চুপ কর। সোনু স্কুল থেকে আসবে, তোকে এখন কাঁদতে দেখলে ওর মন খারাপ হয়ে যাবে না? চলো চলো, আর কেঁদো না, চুপ কর। নে চুপ কর। এই তো আমি। এ মালতী, হুম? সোনু কোথায়? এখনো তো ফিরে আসেনি স্কুল থেকে। আমি ভাবলাম তোমার সঙ্গে আছে। দাদা, ওই আমার বাচ্চা সোনু ভিতরে থেকে গেছে, এখনো বাড়ি পৌঁছেনি। একটু দেখুন না গিয়ে। সোনু তো একটা সময়ই এখান থেকে চলে গেছিল, এখনো বাড়িতে পৌঁছয়নি নাকি? স্যার, সোনু আজ স্কুল থেকে বাড়ি ফেরেইনি। সোনু এখান থেকে একটা সময় চলে গেছে? হ্যাঁ স্যার। কেউ ছিল ওর সাথে, কোনো বন্ধু বা অন্য কোনো লোক? না স্যার, সোনু তো খুবই শান্ত ছেলে। স্কুলেও তো ও তেমন কারুর সাথে কথা বলে না, রোজকার মতো আজও একা একা চলে গেল। 7 বছরের বাচ্চা, ও কিভাবে ও একা যাতায়াত করে? স্যার, যখনই সময় পাই আমি চলে আসি নিতে। এবার কি করবো স্যার, কাজের মধ্যে থাকি। আর ওর মাও বেশি যাতায়াত করতে পারে না তো, আর বাড়িও তো একদম পাশেই। হ্যালো প্রেরণা দেবী, যে বাচ্চাটার মারধরের কথা আপনি আমাদের জানিয়েছিলেন, ওই বাচ্চাটা আজকে বাড়িতেই পৌঁছয়নি, নিখোঁজ হয়েছে। আমরা স্কুলেও গিয়েছিলাম, কিন্তু ও ওখানে নেই। না না, ওই টিচার তো এখনো লকআপেই আছেন। এখন আমরা বনমালীর বাড়ির আশেপাশে খোঁজ খবর নিতে যাচ্ছি। সাহেব, ওর ছেলে তো এখান থেকেই রোজ যাওয়া আসা করে, কিন্তু আজকে যেতে দেখিনি। স্যার, আমরা খেয়ালই করিনি। ও এই দিক দিয়েই গেছে, কিন্তু নিশ্চিত করে বলতে পারবো না। কি জানি কোথায় আছে আমার সোনু, কি অবস্থায় আছে। আমার কাছে ওকে ফিরিয়ে এনে দাও। বৌদি, সোনুকে পাওয়া যাবে, তুমি এত চিন্তা করো না। এত ব্যতিব্যস্ত হও না, আমরা সবাই মিলে খুঁজছি তো ওকে। আমরা কিচ্ছু হতে দেব না সোনু, তুমি এই নাও জল খাও। এই কেসটাতে দুটো ব্যাপারেই সামঞ্জস্য আছে। এক তো ওই বাচ্চাটার উপর অত্যাচার হচ্ছিল,
এই কারণেই বাচ্চাটা ভয়ে নিজে থেকে পালিয়ে যেতে পারে। তা না হলে ওই বাচ্চাটাকে কেউ অপহরণই করে থাকতে পারে। কিন্তু একটা সবজিওয়ালার বাচ্চাকে মুক্তিপণের জন্য অপহরণই বা কেন করবে? এটাও তো হতে পারে যে সন্দেহভাজনকারী যে বাচ্চাটাকে মারধর করছিল ও হয়তো এই ভয়টাই পেয়েছিল যে বাচ্চাটা কোনো না কোনো দিন হয়তো সব সত্যিটাই বলে দেবে। এই কারণেই হয়তো ও অপহরণ করেছে। ত্রিপাঠী, স্যার। ওই বাচ্চাটার ফটোগ্রাফ চতুর্দিকে ছড়িয়ে দাও। কেউ তো আছে যে ওই বাচ্চাটাকে দেখে থাকতে পারে। ইয়েস স্যার। সারাদিন জান কয়লা করার পরে এই 2-4 টাকা ইনকাম হয়। মালিক তো 1 টাকার কাজ করে না, আর লোকেরা খালি এসে দরদাম করবে। মনে হয় যেন সব টাকা এখান থেকেই বাঁচাবে ওরা। একবার নিজেরা বেচতে বস না, তখন বুঝতে পারবি হারে হারে। আরে এটা কি করলি তুই? হ্যাঁ, এত বড় হয়ে গেছিস তবু তোর মাথায় একটু বুদ্ধি আসেনি? হ্যাঁ, ঘরে বসে খালি ভাত ধ্বংস করবে আমার মা মেয়ে দুটোই সমান। বনমালীর ঘরে কে কে যাতায়াত করে? বনমালীর ঘরে তো সুনীল আর তার পরিবারই যাতায়াত করে। এই সুনীল লোক হিসেবে কেমন? লোকটা ঠিকঠাকই আছে, মাঝে মাঝে খুব রেগে যায় অবশ্য। এই ধরুন 6-7 মাস আগে ওই সোনু ও ঠেলাগাড়িতে কিছু লিখে দিয়েছিল, সুনীল দেখতে পায়, প্রচন্ড রাগের মাথায় কানের নিচে মেরে দিয়েছিল। ওইটুকু বাচ্চা খুব কেঁদেছিল স্যার। আর কিছু জানো ওর সম্পর্কে? আর কি জানবো সাহেব, এদের বাড়ির খবর নিতে গিয়ে নিজের সংস্কার ভুলে যাব নাকি? মানে? সাহেব, এই বনমালী আর সুনীল তো নামেই বন্ধু, আসল বন্ধুত্ব তো বনমালীর বউ আর সুনীলের মধ্যে আছে। আরে সাহেব, কি হয়েছে সাহেব? সোনুর ব্যাপারে কিছু খবর পেয়েছেন নাকি? খবর পেয়েছি সুনীল, কিন্তু যে খবরগুলো পেয়েছি সেগুলো খুব পরিষ্কার নয়। পুরো খবর পাওয়ার জন্য তো থানায় যাওয়াটা জরুরি আছে। চল। আরে আমি কি করেছি চল, সাহেব? বেশি কথা আরে, বলিস না। চল 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 আরে বলছি। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে ছাড়ুন না। সাহেব কোথায় নিয়ে যাচ্ছেন? আরে কোথায় নিয়ে দোকান যেতে হবে। আরে শুনুন সাহেব। সুনীল, সত্যি করে বলে দে সোনুকে কোথায় তুই রেখেছিস। আরে আমি সোনুকে কেন কোথাও রাখতে যাব? আমার বাচ্চার মতনও। বাচ্চার মতোই তো সুনীল, কিন্তু নিজের বাচ্চা তো নয়। শুনেছি তুই খুব তাড়াতাড়ি নাকি রেগে যাস। সাহেব, কখনো কখনো একটু রেগে যাই, কিন্তু বাচ্চাদের সাথে এমন কেউ করে নাকি? তুই অনেকবার সোনুকে পিটিয়েছিস, যার চিহ্ন ওর শরীরে ছিল। যখন তুই জানতে পারলি পুরো ব্যাপারটা ঘেটে আছে আর ভয় পেয়ে বাচ্চাটা যদি সবাইকে বলে দেয়, তাই গায়েব করে দিয়েছিস। গায়েবই তো করেছিস না, অন্য কিছু করেছিস ওর সাথে? সাহেব আমার কথা বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, মায়ের দিব্যি বলছি। এই মার দিব্যি থেকেই তো মনে পড়লো তোর সোনুর মার সাথে কি চক্কর চলছে। সত্যি করে সব বলে দে যে কি ঘটনা ঘটেছে। সাহেব, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক নেই, এর মানে এই না যে আমি বাইরে কিছু করব। আর বনমালীর পরিবারের সঙ্গে তো আমাদের খুব ভালো সম্পর্ক, অনেক পুরনো সম্পর্ক, আমরা রোজ যাওয়া আসা করি সাহেব। যেই দিন বাচ্চাটা নিখোঁজ হয়েছিল সেই দিন তুই দুপুর 12টা থেকে 2টোর মধ্যে কোথায় ছিলিস? সাহেব, আমার বাটখারাটা আমি ভুলে গেছিলাম, তাই নতুন আনতে গেছিলাম। আর বাটখারা না থাকলে সবজি কিভাবে মাপতাম? স্যার, যেই দোকানটার ব্যাপারে সুনীল বলেছিল সেই দোকানটা আমি চেক করেছি, সুনীল তখন ওখানেই ছিল। অর্থাৎ তার মানে সুনীল এসব কিছুই করেনি। তাহলে স্যার সোনুর এই অন্তর্ধানে কার হাত থাকতে পারে? এই ধর, এই যে লড়তে পারলি না। আমাকে ধর, আমাকে ধর। আমাকে ধর, আমাকে ধর। মা, 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 কি হয়েছে? কি হয়েছে? আমার বাচ্চা। সোনুর মৃত্যু গলা কাটার জন্যই হয়েছে, কোনো ধরনের স্ট্রাগলের চিহ্ন নেই। নৃশংসভাবে কে এই বাচ্চাটাকে মারতে পারে? এই মামলাটা তো অন্যদিকে যাচ্ছে ত্রিপাঠী। সোনু
কি করে হয়ে গেল? সোনুর সঙ্গে প্রথমে কেউ অমানবিক ব্যবহার করে, তারপর তার নিরুদ্দেশ হওয়া, আর এখন এইভাবে তার নির্মম খুন। এই সব ঘটনা পরস্পরের সঙ্গে জড়িয়ে ছিল, কিন্তু এই সব কিছুর পিছনে কি একজন মানুষই ছিল? সেই অপরাধী কি ভয় পেয়েছিল এটা ভেবে যে সোনু একদিন সবাইকে সত্যিটা বলে দেবে, সেই জন্য তাকে মেরে ফেলা হলো? এই সব প্রশ্ন পুলিশের কাছে কোনো বড় চ্যালেঞ্জের থেকে কম ছিল না, কারণ সোনুই এই কেসের একমাত্র তথ্য প্রমাণ ছিল। আর এখন তার মৃত্যুর পর এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করা ইউপি পুলিশের কাছে আরো জটিল হয়ে দাঁড়িয়েছিল। ত্রিপাঠী, এই হলো খলজিয়ান, আর এই জায়গাটা হলো ভাঁতুরা। খুব একটা দূরত্ব নয়, 5 মিনিটের রাস্তা। আর এটা হলো সোনুর চেতনা স্কুল, যেখানে ও পড়তো। দুপুর 12:30টার পর যখন ওর স্কুল ছুটি হতো, সোনু তখন এই রাস্তাতেই যেত ওর বাড়ি খলজিয়ানে। কিন্তু ওর লাশ আমরা পেয়েছি ভাঁতুরাতে। এই জায়গাটা ওর বাড়ি থেকে খুব একটা দূরে নয়, কিন্তু এখানে সোনু আসবেই বা কেন? সোনুর বডির ওপর কোনো স্ট্রাগলের চিহ্ন নেই। এর মানে হলো সোনু এমন কোনো পরিচিত লোকের সাথে এখানে এসেছিল যাকে ও আগে থেকে চিনতো, যার ওপর ও পুরোপুরি ভরসা করতে পারে। ত্রিপাঠী, এর মধ্যেই কেউ একজন হবে যে সোনুকে হত্যা করেছে অথবা হত্যা করিয়েছে। আমাদের এখন এটাই খোঁজ করতে হবে যে হত্যাকারী কে। স্যার, যেমন প্রতিবেশীরা সবাই বলেছিল বা আমরা জানতে পেরেছিলাম যে সোনু ইদানি খুব ভয় ভয় থাকতো, খুবই কম কথা বলতো। স্যার, বাচ্চাদের মধ্যে একটা জিনিস খুব হয়, তারা মনের কথা খুব বেশিক্ষণ চেপে রাখতে পারে না। মুখে না বললেও তারা কোনো না কোনো উপায়ে মনের কথা কাউকে না কাউকে ঠিক বলে দেবে। যদি সোনু এরকম কিছু করে থাকে, তাহলে খুব শীঘ্রই আমরা অপরাধীকে ধরে ফেলবো। সাহেব, এখন এই খোঁজাখুঁজি করে কি লাভ সাহেব? আমাদের সোনু তো আর ফিরে আসবে না সাহেব। সোনুর সাথে যেটা হয়েছে তার জন্য আমরা খুবই দুঃখিত, কিন্তু এটা জানাও ভীষণভাবে দরকার আছে যে ওর সাথে এসব কে করেছে। আমরা চাই ওর হত্যাকারীকে দ্রুত কারাবন্দী করতে। এবার কি করে জানা যাবে স্যার? আমার ছেলে যাবা বলতে পারতো, ও তো আর বেঁচেই নেই। যে কথাটা সোনু নিজের মুখে বলতে পারেনি, সে কথাটা ও নিশ্চয়ই কোনো না কোনোভাবে কাউকে বলেছিল। আমরা এখন ওই পথটাই খুঁজে বেড়াচ্ছি, যে পথটায় আমরা ওর হত্যাকারীকে ধরতে পারবো, আর ওই পথটা আমরা সোনুর কাছ থেকেই জানতে পারবো। স্যার, এমন কিছু খুঁজে পাওয়া যায়নি যেটার মাধ্যমে আমরা খুনি অবধি পৌঁছাতে পারি। ম্যাডাম, আমরা ওই সোনুর নোটবুকগুলো দেখতে চাই, যেটা কারেকশনের জন্য স্কুলের কাছে থেকে গিয়েছিল। আর আমরা ওই জায়গাটাও দেখতে চাই যে সিটে সোনু বসতো। হ্যাঁ নিশ্চয়ই, আপনি আসুন আমার সাথে। 1 মিনিট। হ্যাঁ, ওই যে ওখানে বসতো। কোনো একটা তো ক্লু থাকবে যেটা সোনু আমাদের জন্য রেখে গেছে। এমন একটা জায়গা যেখানে ও বসতো, কোনো একটা ড্রয়িং বুক যেটা এখনো আমরা পাইনি। আঙ্কেল, সোনু ড্রয়িং বুকে নয়, ওয়ালে ড্রয়িং করতো। বাবু, তুমি কি আমাদের বলতে পারবে যে ওই দেয়ালটা কোথায় আছে? হ্যাঁ আঙ্কেল। আঙ্কেল, ওই দিকে।
এই স্কেচগুলো সোনুই তৈরি করেছে। এই স্কেচগুলো দেখে এটাই প্রমাণিত হয় যে সোনু কাউকে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দেখে ফেলেছে। সেটা এমনই একটা পরিস্থিতি যেটা কোনো মানুষই চায় না যে কেউ দেখে ফেলুক, কিন্তু দুর্ভাগ্যবশত সোনু সেটা দেখে ফেলে। ইয়েস স্যার। আর সেই লোকটা ভেবেছিল সোনু সবকিছু ফাঁস করে দেবে, তাই সোনুকেই রাস্তা থেকে সরিয়ে দিল। সোনুর মার সাথে সুনীলের ব্যাপারে কোনো সম্পর্ক শোনা গিয়েছিল, কিন্তু খবরটা পুরোপুরি পাকা ছিল না। পুরো মামলাটার পেছনে ওদের দুজনেরও হাত হতে পারে। ত্রিপাঠী, একটা কাজ করা যেতে পারে, সোনুর মার সাথে আমরা দেখা করতে পারি। স্যার, আপনি এটা বলতে চাইছেন যে কোনো সন্তানের মৃত্যুর পেছনে তার মায়ের হাত থাকতে পারে? নিশ্চয়ই ত্রিপাঠী, এটা কলিযুগ। এখানে মানুষের চিন্তা নষ্ট হয়ে গেছে আর সম্মান বিক্রি হয়ে গেছে। সোনু এইসব দেখে ফেলেছিল, যে কারণেই ওকে মারধর করা হয়েছিল। কি মনে হয় আপনার, কে এসব করেছে? আপনার কি মনে হয় মালতী দেবী, আগে আপনার বাচ্চাকে কে মেরেছে, তারপর সে হত্যা করে ফেলেছে? আপনার মনে কি কারোর সম্পর্কে সন্দেহ হয় যার এই ধরনের কোনো সম্পর্ক আছে কারোর সাথে? সাহেব, আমার সোনু খুব একটা কথাবার্তা বলতো না কারোর সঙ্গে সাহেব। স্কুলে যেত, বন্ধুদের সঙ্গে বাইরে খেলতেও যেত, আর আর খুব জোর হয়তো সুনীলের বাড়িতেও যেত সাহেব। কিন্তু বেশিরভাগ সময় ও বাড়িতেই থাকতো সাহেব। দেখুন মালতী দেবী, স্কুল বা খেলার মাঠে তো ওই ধরনের জিনিস হয় না যেখানে সোনু কাউকে এই অবস্থায় দেখে ফেলতে পারে। বাকি পড়ে থাকলো দুটো জায়গা, এক হচ্ছে সুনীলের বাড়ি আর এক হচ্ছে আপনার এই বাড়ি। ব্যাপারটা এরকম না তো যে আপনার আর সুনীলের মধ্যে যে সম্পর্কটা ছিল, সোনু খুব কাছাকাছি থেকে আপনাদের দেখে ফেলেছে, যে কারণে আপনারা দুজনে মিলে আপনাদের রাস্তা থেকে ওকে সরিয়ে ফেলেছেন। এসব 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 কি বলছেন সাহেব? আমি আমি সোনুর নামে দীপিকে বলছি সাহেব। আমি আমি আমার এই বাচ্চা দীপিকারও বলছি সাহেব। আমার আর সুনীলের মধ্যে কোনো সম্পর্ক নেই সাহেব। আমি আমি ওর মা ছিলাম সাহেব। আর আমি আমি সোনুকে মারিনি সাহেব, আমি ওকে জন্ম দিয়েছি সাহেব। মা, আমি কি বলছেন সাহেব আপনি? আরে সাহেব, আরে সাহেব, সব তছনছ করে কি খুঁজছেন আপনি? আরে কি করছেন সাহেব? আরে কি খুঁজছেন বলবেন তো? সাহেব, সাহেব বলুন না আমাকে কি হয়েছে। স্যার, বাহ সুনীল, নিজের বন্ধুর বাচ্চাকেই মেরে ফেলেছিস। তোর তো নিজেরও মেয়ে আছে, একবার তো বাবার দৃষ্টিতেও ওকে দেখতে পারতিস। সাহেব, সাহেব এটা আমার আমি মানছি, কিন্তু এর মধ্যে রক্ত কোথা থেকে এলো আমি জানি না। আমি সোনুকে মারিনি সাহেব। আচ্ছা, থানায় অনেকদিন ধরেই কাউকে স্বাগত জানাইনি, আজকে তার সব ব্যবস্থাই করব। নিয়ে চলো ওকে। সাহেব, 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 ও কিছু করেনি, ওকে কেন নিয়ে যাচ্ছেন? কুরুলের রক্ত কোথা থেকে লাগলো আমরা জানি না। কি করেছে আর কি করেনি এটা আমরা বার করে নেব। নিয়ে চলো। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, 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 আমি কিচ্ছু করিনি সাহেব। সাহেব, ও কিছু করেনি, সত্যি বলছি, কিছু করেনি ও, সাহেব। বল বাচ্চাকে কেন মেরেছিস? বাচ্চাটা তোকে মজা করতে দেখেছিল বলে তুই প্রাণে মেরে ফেলেছিস, বল। সাহেব, সাহেব আমি সোনুকে মারিনি সাহেব। আমার কোনো চক্কর নেই মালতী বৌদির সঙ্গে সাহেব। আমি ওদের খুব সম্মান করি সাহেব। সাহেব আমি তো তখন বাটখারা আনতে গেছিলাম যখন সোনুর সঙ্গে এইসব হয়েছে সাহেব। স্যার, রিপোর্ট এসে গেছে স্যার। ওটায় সুনীলের পাশাপাশি আরো দুটো লোকের আঙুলের ছাপ পাওয়া গেছে। বনমালী দাদা, আপনি তো জানেন ও সোনুকে কত ভালোবাসতো। আপনি বলুন না পুলিশদেরকে যে ও এরকম কিছু করতে পারে না। এসব তো পুলিশই বলবে যে কে কাকে কত ভালোবাসতো। বনমালী, এই বেলটা কে লুকিয়ে রেখেছে এখানে? বনমালী,
তাড়াতাড়ি বলে দে বনমালী, ফরেন্সিক রিপোর্ট কিন্তু কখনোই ভুল বলে না। ওই বেল্টের ওপর তোর বাচ্চার ডিএনএ নিশ্চয়ই পাওয়া যাবে। তাড়াতাড়ি বল, নইলে এমন মার মারবো যে জীবনে কোনোদিন বসতেই পারবি না। বল। স্যার, আমার বউ পোয়াতি ছিল। অনেক দিন ধরে আমি কিছু করিনি। আমি অনেক চেষ্টা করেছিলাম যে 9টা মাস কেটে যাক, আমি কি করব? একটা করে দিন কাটছিল আর আমার ধৈর্যের বাঁধ ভেঙেই যাচ্ছিল। আমার যা দরকার ছিল সেসব আমি সুনয়নের কাছে পেয়ে গেছিলাম সাহেব। আমি ভেবেছিলাম যে এসব কেউ জানতে পারবে না। চুপ কর, নইলে তোর বাপকে এইভাবেই মারবো আর তোর মায়ের সাথেও এইসব করবো। চুপ 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 কর, চুপ। আর একদিন এসব সোনু দেখে নিয়েছিল। তাই সোনুকে চুপ করানোর জন্য আমি ওকে ভয় দেখাতে শুরু করি, যাতে ও ভয়ের চোটে কাউকে কিচ্ছু না বলে। আমি ওকে মারতাম ঠিকই সাহেব, কিন্তু আমি ওকে মোটে প্রাণে মারিনি। আমরা জানি যে তুই তোর বাচ্চাকে মারিসনি। আমরা ওই কোঠারিটা পেয়েছি যেটা দিয়ে বাচ্চাকে মারা হয়েছিল, আর এই কোঠারির ওপর ওই খুনির ফিঙ্গারপ্রিন্টসও পাওয়া গেছে। সাহেব, আপনি আমাদের মেয়েকে এখানে কেন এনেছেন? সাহেব, বলুন না কি হয়েছে। সুনীল, তোমার কোঠারির ওপর 3 জন লোকের ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে। তার মধ্যে 2টো তোমাদের, আর 3 নম্বর ফিঙ্গারপ্রিন্টসটা হলো যার ওপরে সোনুর রক্তও পাওয়া গেছে। ওই ফিঙ্গারপ্রিন্টটা তোমার মেয়ে সুনয়নার। এসব কি বলছেন সাহেব? এরকম হতে সাহেব, পারে এসব না। কি বলছেন সাহেব? সাহেব, আমার মেয়ে কেন মারবে সোনুকে? ও তো খুব বোকা শোকা সাহেব, ও তো সব কিছু বোঝেই না সাহেব। কিচ্ছু বলবি না, কিচ্ছু বলবি না, কিচ্ছু বলবি না, বলে দিলাম। কিচ্ছু বলবি না, কিচ্ছু বলবি না। আরে সোনু, এই নে, আমি তোর জন্য চকলেট এনেছি। আজ স্কুলে কি করলি? আজ ম্যাথস। বাহ, ঠিক করে শিখেছিস তো তুই? চল সোনু, আমরা ডাক্তার ডাক্তার খেলি। হ্যাঁ, তুই এক কাজ কর, এখানে শুয়ে পড়। তুই নিজের চোখ বন্ধ কর, আমি তোর চেক আপ করছি। সুনীল, তোমার পরিবারের সবচেয়ে কাছের বন্ধু বনমালী তোমার মেয়েকে প্রতিদিন ও ধর্ষণ করত, আর তোমার মেয়েকে ও মারত। আস্তে আস্তে ওর সাহস এতটাই বেড়ে গেছিল যে বেল্টে ও সুনয়না আর সোনুকে মারত। সে বেল্ট দিয়ে মারার পর তোমার মেয়েকেই বলতো ওই সবজির গাড়িতে লুকিয়ে ফেলতে। বনমালী যেসব করছিল তোমার মেয়ের সাথে, সেই কারণেই সুনয়না খুব ক্ষোভে ভুগছিল। সেই কারণেই ও একদিন সোনুর খুন করে ফেলে। বনমালীর ভুল দুটো নিষ্পাপ জীবনকে শেষ করে দিয়েছিল, আর দুর্ভাগ্যবশত সুনয়নার হাতে সোনুকে খুন হতে হলো। এই ঘটনার জন্য শুধু সুনয়না দায়ী ছিল না, বরং বনমালীও ছিল, কারণ সে অনেক আগেই সুনয়নার শৈশবকে গলা টিপে খুন করেছিল। আর নিষ্পাপ সোনু, যার কোনো দোষ ছিল না,
সেই বেচারাকেও তার প্রাণ হারাতে হলো। যদি সুনয়না সোনুর সঙ্গে চাইল্ড অ্যাবিউজ অর্থাৎ শিশু নির্যাতন না হতো, তাহলে হয়তো এই ছোট বাচ্চা দুটির জীবন অন্যরকমই হতো। যদি আপনাদের আশেপাশের কোনো বাচ্চার সঙ্গে খারাপ কিছু ঘটতে দেখেন, তাহলে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিন বা কোনো এনজিওকে খবর দিন, কারণ শিশুরা তাদের সুরক্ষা নিজেরা করতে পারে না। সেজন্য তারা আমাদের বড়দের উপর নির্ভরশীল, আর আমাদের সেই সাহায্য করা থেকে কখনো পিছিয়ে আসা উচিত নয়। বনমালী যে শাস্তি পেল তা আমাদের সবার জন্যই একটা শিক্ষা। যখন কোনো মানুষ নিজের ইচ্ছার উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে, তখন তার মস্তিষ্ক তার ইচ্ছের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, আর তখন সেই মানুষটা যে কোনো অপরাধ করার জন্য তৈরি হয়ে যায়। আজ বনমালী তার ভুল এবং অপরাধের জন্য শাস্তি পাচ্ছে, আর সুনয়না শিশু সংশোধনাগারে আছে। আমরা আশা রাখছি যেন আর কোনো সুনয়না বা সোনুর সঙ্গে এমনটা না ঘটে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরও একটি রোমহর্ষক কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.